আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রাকিবুল হাসিব রাকিব। আমার সম্পর্কে সবাই জানেন। সময় কম, তাই শুরু করতেছি। এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা শুধু শিক্ষার্থীদের জন্য না, এখানে যারা গার্জিয়ান আছেন বা আমাদের যেসব স্বেচ্ছাসেবক ভাই আছেন সবার জন্য। কারণ স্টুডেন্টরা শুধু পড়ালেখা করবে, পড়ালেখার বিষয় আপনারা দেখেছেন রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা সবার জন্য প্রয়োজন। কারণ হলো আমরা সবাই মোবাইল ইউজ করতেছি, ইন্টারনেট ইউজ করতেছি, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। এখন এটা থেকে বাঁচতে হলে আমাদের সবাইকেই জানতে হবে কিভাবে এটা সেফলি ইউজ করতে হবে। আমরা প্রথমে দুইটা সেশন যেটা দেখেছি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি, বুঝেছি। এর মাধ্যমে আমাদের অনেক নলেজ তৈরি হয়েছে। এই নলেজকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? নলেজকে আমরা একটা সম্পদের সাথে ডিফাইন করতে পারি। সম্পদকে মানুষ কি করতে চায়? সম্পদকে মানুষ সেভ করতে চায়, সিকিউর করে রাখতে চায়, যেন সম্পদ না হারিয়ে যায়। যেভাবে আমরা আমাদের বাসা বাড়ির কথা চিন্তা করতে পারি। বাসা বাড়িতে কি হয়? বাসা বাড়ির মধ্যে আমাদের আসবাবপত্র থাকে, তারপরে আমাদের টাকা পয়সা, স্বর্ণ গয়না বা আমাদের ফ্যামিলি থাকে। এই মানুষগুলোকে আমরা সেফ রাখার জন্য কি করি? দরজা লাগাই, জানালা লাগাই, সেখানে তালা চাবি লাগাই। সেমভাবে এখন আমি রোবোটিক্স দিয়ে বিভিন্ন ডিভাইস তৈরি করলাম বা আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, মোবাইল ইউজ করতেছি, তাহলে আমার এই জিনিসগুলোকে আমাকে সেফ রাখতে হবে। এগুলো আমার সম্পদ। এই সম্পদগুলো যদি সিকিউর না করি, এগুলোর মাধ্যমে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। তো চলেন শুরু করি কিভাবে আমরা আমাদেরকে সিকিউর রাখতে পারি। আচ্ছা, অনলাইন সেফটি জিনিসটা কি? অনলাইন সেফটি জিনিসটা হলো মূলত আমাদের ইনফরমেশনগুলোকে সেফ রাখা। এখন আমাদের ইনফরমেশনগুলো কি? আমাদের ইনফরমেশন হইতে পারে আমার নাম, আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার, আমার ব্যক্তিগত যত সব ইনফরমেশন আছে, আমার আইডি কার্ডের নাম্বারটা, তারপরে আমার বিভিন্ন পাসওয়ার্ডগুলো, এগুলো হলো আমার ইনফরমেশন। তারপর হলো আমার ডিভাইসগুলো। আমার ডিভাইস কি? আমার ল্যাপটপ, আমার মোবাইল, এছাড়া আমরা অনেক ডিভাইস এখন ইউজ করতেছি প্রতিনিয়ত। এগুলাকে আমাদের সেফ রাখতে হবে। তারপরে আমার নিজেকে সেফ রাখতে হবে। আমার নিজে কি? আমার নিজের ভিতর বলতে যেটা বোঝাচ্ছি, আমার সম্মান, আমার রেসপেক্ট আমি যেন না হারিয়ে ফেলি অন্য কারো কাছে, সেটাকে আমার সেফ রাখতে হবে। আমাদের আসলে কোন জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে? সে জিনিসগুলো হলো প্রথমত আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফট মানে কি? আমার পরিচয় কেউ চুরি করে ফেলা, আমার পরিচয় ইউজ করে কেউ যেন অন্য কিছু না করতে পারে। এখন এটা প্রতিনিয়ত হচ্ছে যে আমি জিনিসটা করি নাই, বাট আমার পরিচয় ইউজ করে সেটা ফেসবুকে ছড়াই দেওয়া হচ্ছে, অন্য কোথাও ছড়াই দেওয়া হচ্ছে। এই আইডেন্টিটি থেফট থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপর হলো স্ক্যাম এবং ফ্রড থেকে। আমরা এখন প্রতিনিয়ত বিভিন্ন স্ক্যামের শিকার হচ্ছি। আমাদেরকে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে, আপনি 100 টাকার একটা কুপন পেয়েছেন, তাড়াতাড়ি আমাদেরকে 50 টাকা রিচার্জ করুন, তাহলে আপনার 100 টাকার কুপনটা চলে আসবে। এই প্রতিনিয়ত আমরা স্ক্যামগুলো শিকার হচ্ছি। এই স্ক্যামগুলো থেকে বা ফ্রডগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপরে হলো সাইবার বুলিং ও অ্যান্ড হ্যারাসমেন্ট। এটা এখন খুবই নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে গেছে। সাইবার বুলিং জিনিসটা কি? অনলাইনে অযথা এক অন্যকে গালিগালাজ করা বা হ্যারাসমেন্ট করা, যে তার চেহারা দেখতে খারাপ বা সে দেখতে একটু মোটা, এছাড়া অনেক কিছু আমরা একে অপরকে কি করতেছি? সাইবারে বুলিং করতেছি অযথা। মানে বা এক একটা জেলা এক একটা নিয়ে, যে সাপোজ আমি নোয়াখালীর কথা বলতে চাই, নোয়াখালীর মানুষ খারাপ, তারপরে অথচ ওই নোয়াখালীর মানুষের সাথে কোনো তার রিলেশনও নাই, অযথা আমরা একটা সাইবার বুলিং করতেছি। এই সাইবার বুলিং এর মাধ্যমে আমরা কি করতেছি? আমাদের নিজেদের ক্ষতি নিয়ে আসতেছি। তারপরে হলো ডেটা লিকস, যেটা বলতেছি যে আপনার ডেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে বা যত্রতত্র আমাদের ইনফরমেশন কি করতেছি? বিভিন্ন মানুষকে বা অনলাইন সাইটকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিতেছি। আচ্ছা, আজকের দুনিয়ায় ডেটাকে আমরা কি বলতেছি? ডেটাকে গোল্ডের সাথে তুলনা করতেছি। গোল্ডের দাম তো অনেক বেশি এখন, তাই না? কিন্তু গোল্ডের তুলনায় আপনার ডেটার দাম অনেক বেশি। আপনার ডেটা যদি হারিয়ে যায় তাহলে আপনার সবই হারিয়ে গেছে, কিন্তু আপনার গোল্ড হারিয়ে গেলে কিছুই হারায় নাই। ঠিক আছে? তো এখানে দেখেন, আপনার যে ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই ইনফরমেশনগুলো কি হইতে পারে? যেমন আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তারপরে দেখেন আপনার লোকেশন, আপনি কোথায় থাকেন, তারপর আপনার স্কুলের নেম, এগুলো খুবই আপনার ইম্পর্টেন্ট। এখানে দেখেন এই ইনফরমেশনগুলা আপনি যদি কোথাও নিজে থেকে না দেন,
কেউ পাবে না কিন্তু বাম পাশের ইনফরমেশন যেগুলো আমি অবভিয়াস বলতেছি। আর লেস অবভিয়াস যেগুলো বলতেছি, সাপোজ আপনি ফেসবুক ইউজ করতেছেন, বিভিন্ন জায়গায় লাইক দিচ্ছেন। এখন ফেসবুক চিন্তা করতেছে যে আপনি আজকে কোথায় কোথায় লাইক দিচ্ছেন। সাপোজ একটা আপনার কি বলা যায় পোশাক বা জামার একটা সাইটের মধ্যে গিয়ে আপনি লাইক দিচ্ছেন, ফেসবুক কি করবে, ওই জামা রিলেটেড বিষয়গুলাই আপনাকে বারবার দেখাবে। তাহলে সে কি করলো, আপনি কোথায় লাইক দিচ্ছেন সেই ডেটাটা সে কালেক্ট করতেছে, কিন্তু আপনি ইনফরমেশন কিন্তু দেন নাই, সে নিজে থেকেই কালেক্ট করতেছে। তারপরে আপনার বন্ধু কারা, আপনার ফ্রেন্ড লিস্টে কাদেরকে রাখেন এটা ফেসবুক দেখে। আপনার ফ্রেন্ড লিস্টে যেসব মানুষকে রাখবেন সে অনুযায়ী আপনার কাছে ফেসবুকে কন্টেন্টগুলো আসবে। আমি শুধু ফেসবুকের কথা বলতেছি না, ইনস্টাগ্রাম হইতে পারে, ইউটিউব হইতে পারে, আপনি যে রিলেটেড ভিডিও দেখবেন সেই রিলেটেড ভিডিওগুলোই বারবার আসতে থাকে। তাহলে কিভাবে আসতেছে, সে আপনার ডেটাগুলা কালেক্ট করতেছে, কালেক্ট করে আপনাকে ওই রিলেটেড কন্টেন্টগুলাই বারবার দেখাচ্ছে। তারপরে হলো গিয়ে আপনার ভয়েস, আপনার যে আমি যে কথাটা বলতেছি, এখন আমার ভয়েসটা যদি কেউ ক্লোন করে আমার মতো কথা বলে চালাই দেয় যে এটা আমি বলতেছি, যেটা এখন রিসেন্টলি ঘটতেছে বারবার আমাদের ইন্ডিয়া থেকে আমরা শুনি যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার ভয়েসগুলো লিক হচ্ছে, কিন্তু পরে শুনি যে না এটা ফেক, অনেক সময় আবার শুনি যে না এটা সত্য, কিন্তু তখন আমরা কি হয়ে যাচ্ছি, কনফিউজ হয়ে যাচ্ছি। তার মানে কি আমাদেরকে আমাদের ভয়েসগুলোও সেভ রাখতে হবে। তারপরে আসেন ফুটপ্রিন্টের কথা। ফুটপ্রিন্ট বলতে আমরা যেটা বুঝাচ্ছি, সাপোজ আমরা যদি বালুর মধ্যে হেঁটে যাই তাহলে আমাদের প্রত্যেকটা পায়ের ছাপ বালুর মধ্যে কিন্তু পড়ে যাবে, তাই না? আমি যদি এখানে পুরাটা পথ বালু থাকে, প্রত্যেকটা স্টেপ বালুর মধ্যে আমার পায়ের ছাপ পড়বে। এখন আমরা যখন আমাদের মোবাইলে ইন্টারনেট কানেক্টেড হচ্ছি, সাপোজ ডেটা বা ইন্টারনেটে আমরা কানেক্ট হচ্ছি, সাথে সাথেই আমাদের ফুটপ্রিন্টগুলো ইন্টারনেটে পড়ে যাচ্ছে। আমরা যদি মনে করে থাকি আমাদেরকে কেউ দেখতেছে না, এটা ভুল কথা। আমাদের বালুর মধ্যে হেঁটে গেলে যে পরিমাণ ফুটপ্রিন্ট পড়বে, আমরা যখন ইন্টারনেটে কানেক্টেড হব তার চেয়ে বেশি ফুটপ্রিন্ট আমাদের বিভিন্ন সাইটে পড়ে যাবে। ফুটপ্রিন্ট পড়ে যাওয়া মানে কি, আমি যে একটু আগে যেটা বলছিলাম, ইউটিউব আমার ইনফরমেশন জানতেছে, ফেসবুক আমার ইনফরমেশন জানতেছে। কীভাবে জানতেছে, সে যখন ইন্টারনেটে কানেক্ট হচ্ছে সব ইনফরমেশনগুলাই সে নিয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দুইটা ফুটপ্রিন্ট আছে, একটা হলো অ্যাক্টিভ ফুটপ্রিন্ট আর একটা হলো প্যাসিভ ফুটপ্রিন্ট। অ্যাক্টিভ ফুটপ্রিন্টগুলো কোনগুলো, যেগুলো আমি সাপোজ ফেসবুকে নিজে থেকেই শেয়ার করি, আমার ছবি, আমি আজকে এখানে ঘুরতে গেছি একটা ছবি শেয়ার করলাম, এটা আমি নিজে থেকে শেয়ার করছি ফেসবুকে, নিজে থেকে মানে আমারও অবসর এটা নিতে হয় না, এটা হলো অ্যাক্টিভ ফুটপ্রিন্ট। আর একটা হলো প্যাসিভ ফুটপ্রিন্ট, আমি কিছুই শেয়ার করি নাই, বাট আমি কোন কোন সাইটগুলোতে ঘুরতেছি, কি কি ইউজ করতেছি সে অটোমেটিক কালেক্ট করতেছে, এটাকে বলতেছে প্যাসিভ ফুটপ্রিন্ট। এখনকার দিনে সবচাইতে যে বড় বেশি অ্যাটাকটা হয় সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটি শব্দটা শুনলে আসলে অ্যাটাক মনে হয় না, এটাকে মনে হয় যে সোশ্যাল কোনো ওয়ার্কের কথা বোঝাচ্ছে। আসলে এটা সোশ্যাল ওয়ার্ক না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো একটা অ্যাটাক। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা শুধুমাত্র যে কম্পিউটারের মাধ্যমে হয় বিষয়টা ভুল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হয় এক একজনের সাথে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কি হয়, একটা মানুষ আরেকটা মানুষকে ট্রিক করে। আর আমরা অ্যাটাক বলতে বুঝি কি, আমার কম্পিউটার অথবা মোবাইল ফোন হ্যাক হবে, কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মোবাইল হ্যাক হয় না বা ডিভাইস হ্যাক হয় না, হ্যাক হয় মানুষ। কীভাবে, সাপোজ আপনি স্কুলে বসে আছেন, পাশাপাশি দুজন ফ্রেন্ড একজন আরেকজনকে ট্রিক করে বলতেছেন যে তোর ফেসবুক আইডিটা দে বা তোর পাসওয়ার্ডটা দে, আমি একটু দেখি তোর কী কী ফ্রেন্ড আছে। এখন তুমি কি করলা, তুমি বিশ্বাস করলা যে আমার ফ্রেন্ডই তো, কোনো সমস্যা নেই, আমি তোমার ফ্রেন্ড দিয়ে এক্সাম্পল দিলাম, এটা যে কারো হইতে পারে। অথবা তুমি দাও নাই, তোমার পিছনের সিটে তোমার ফ্রেন্ড বসে আছে, তুমি ফেসবুক ইউজ করতেছ, সে পিছন থেকে বসে বসে আড়ি পেতে তোমাকে দেখতেছে তুমি ফেসবুকে কি পাসওয়ার্ড দিচ্ছ, অথবা পাসওয়ার্ডই না বলি তুমি কোন ছবি শেয়ার করতেছো, তোমার পার্সোনাল জিনিসগুলো সে আড়ি পেতে দেখে ফেলতেছে। তার মানে কি, তোমার অগোচরে তো সে তোমাকে ট্রিট করে নিয়ে যাচ্ছে। এছাড়া আরও অন্যভাবে হইতে পারে, যেমন আমরা যেটা হয় যে সাপোজ বিকাশের কথা বলি, বিকাশে মানুষকে ফোন দিয়ে বলে যে আপনি 20,000 টাকা পাবেন, আমার 20,000 টাকা পাইতে হলে আপনাকে একটা আমি পিন পাঠাচ্ছি, ওই পিনটা আমাকে বলুন, অথবা আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি, ওটা নাম্বারটা বলুন, তাহলে আপনি এরপরে আপনি, অথবা বলে যে আপনি 10,000 টাকা পাঠান, এরপরে আপনার অ্যাকাউন্টে আমি 20,000 টাকা পাঠাচ্ছি। তো এই জিনিসটা কীভাবে ঘটে, এই জিনিসটা খুবই আর্জেন্সি ঘটে, মানে খুবই সে আর্জেন্ট ফিল করায় যে আমাকে খুব তাড়াতাড়ি টাকাটা পাঠান, আর্জেন্ট ফিল করায় টাকাটা পাঠাইতে বলে, তাহলে এটা এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে হলো যেটা হলো ফিয়ার, ভয় দেখা, ছোট বাচ্চাদেরকে অনেক সময় বড়রা ভয় দেখায়।
যে তুই এই জিনিসটা কর, তোর মায়ের এই ইনফরমেশন বা তোর বাবার এই ইনফরমেশনটা নিয়ে আয়, নাহলে কিন্তু তোর খবর আছে। ভয় দেখায় অন্যদের থেকে ইনফরমেশন নিয়ে আসা, এটাও একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে হলো গিয়ে গ্রিড অথবা কিউরিসিটি, লোভ দেখানো, লোভ দেখায় একজন থেকে ইনফরমেশন নিয়ে নেওয়া, যেটা হলো, যেটা একটু আগে বিকাশের কথাই বলছি, যে আপনি 10,000 টাকা পাঠান, আপনাকে আমি 20,000 টাকা পাঠাচ্ছি, লোভে পড়ে অনেকে টাকাটা দিয়ে দিতেছে, এটা এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর হলো কিউরিসিটি, আমরা আমাদের মধ্যে অনেক কিউরিসিটি কাজ করে, কিউরিসিটি থেকে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করে দিই। তারপর আরেকটা জিনিসটা হলো ট্রাস্ট, আমরা সবাইকে ট্রাস্ট করি। আসলে আমাদের বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় কাউকে ট্রাস্ট করা উচিত না উইদাউট ফ্যামিলি। আচ্ছা, এখন যে অ্যাটাকটার কথা বলবো সেটা হলো ফিশিং। আচ্ছা, আপনারা তো বড়শি দিয়ে মাছ ধরেছেন না? মোটামুটি সবাই তো মাছ ধরেছেন বড়শি দিয়ে। আচ্ছা, আপনি যখন বড়শিটা পানির মধ্যে ফালান, তখন কি মাছ যখন খাবার খেতে আসে সে কি জানে আপনি এটা ফাঁদ পাচ্ছেন, যে খাওয়ার পরে আমাকে বড়শি দিয়ে টান দিয়ে উপরে উঠে নিয়ে আসবে? মাছ তো সহজ সরল মনে বড়শিটা টোপ হিসেবে গিলে, কিন্তু মাছ তো জানে না যে আপনি এটা একটা টোপ দিচ্ছেন। ফিশিং অ্যাটাকটাও সেম জিনিস। ফিশিং অ্যাটাকটা কি হয়, আপনাকে একটা টোপ দেবে, ওয়ান কাইন্ড অফ মাছের মতো, মাছ বড়শি ফেলার মতো। এখন আপনি যদি টোপ গিলেন, আপনি ফাইসা গেছেন। এখন যে টোপটা কেমন হতে পারে? টোপটা হতে পারে আপনার এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে। এখন তো সবাই মোটামুটি ইমেল ইউজ করা লাগে। ইমেলের মাধ্যমে আপনাকে টোপ দেয় যে আপনি এত প্রাইস জিতেছেন, এখানে ক্লিক করুন। অথবা আপনারা সবাই এখন যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করেন, দেখা যায় যে আপনার একটা মেসেজ আসে যে ইমার্জেন্সি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ না করলে অ্যাকাউন্ট ডিস্টার্ব হয়ে যাবে বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। একটা ইমার্জেন্সি দেখায়, একটা মেল পাঠায়, কারণ মেলের নিচে একটা লিঙ্ক থাকে, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, একটা লিঙ্ক থাকে। কারণ আপনি যখনই এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে, আপনার মোবাইলে কী হবে, আপনার ভাইরাস ঢুকে যাবে। অথবা এমন হতে পারে যে আপনি ক্লিক করে ওইখানে আপনার পাসওয়ার্ডটা দিয়েছেন, আপনার ইউজারটা নেমটা দিয়েছেন, আসলে আপনি পাসওয়ার্ড আর ইউজার নেম কী করছেন, হ্যাকারকে দিয়ে দিয়েছেন, আসলে আপনি অরিজিনাল অ্যাকাউন্টে লগ ইনই করেন না। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এখানে দেখেন, এখানে একটা মেইল আসছে luke.jason8000@gmail.com। এখান থেকে আমাকে একটা বাজেট পাঠাইছে, আমাদের স্কুলের একটা সাপোজ বাজেট পাঠাইছে আপনার মেইলে। এখন বাজেট পাওয়ার পরে আপনি কি করবেন, এখানে আইসে কিছু না করে সরাসরি ক্লিক করে দেবেন। কিন্তু ক্লিক করার আগে আমরা যদি এটার উপরে দেখি, একদম নিচে খেয়াল করেন, এই যে এই জায়গাটাতে খেয়াল করেন, এখানে দেওয়া আছে http://drive, তারপরে হাইফেন দেওয়া আছে। আমরা যদি ড্রাইভের কথা চিন্তা করি, ড্রাইভের লিঙ্ক কখনো হাইফেন থাকে না। তার মানে কি, এটা একটা ফেক জিনিস। আমরা যদি ড্রাইভে যাই, ড্রাইভে কি থাকে, এই যে দেখেন আমাদের সুন্দর ড্রাইভের মধ্যে কি আছে, drive.google.com, এটা হলো তাদের অরিজিনাল সাইট। এখন আমাকে যে জায়গা থেকে ফিশিং মেলটা পাঠাইছে সেই জায়গাটা হলো কি ফেক, কারণ আমি এখানে যখন মাউসটা নিচ্ছি তখনই দেখতেছি যে এখানে যে লিঙ্ক অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা ভুল। তাহলে আমাকে কি করতে হবে, কোনো কিছুতে ক্লিক করার আগে অবশ্যই যাচাই করতে হবে আসলে যেখান থেকে আসছে ওই অ্যাড্রেসটা কারেক্ট কিনা। তারপরে দেখেন স্মিশিং, ফিশিংয়ের আরেকটা রূপ হলো স্মিশিং, যেটা হয় SMS এর মাধ্যমে। যেখানে কি করা হয়, আপনাকে SMS এর মাধ্যমে বলা হয় যে আপনি এখানে একটা কুপন জিতেছেন, এখানে ক্লিক করুন। আপনি একটা লটারি জিতেছেন, এখানে ক্লিক করুন। বিশেষ করে যারা গেম খেলে তাদের ক্ষেত্রে হয়, তাদেরকে বিভিন্ন মেসেজের মাধ্যমে নোটিফিকেশান পাঠায় যে আপনি এত টাকা জিতেছেন, এখানে ক্লিক করুন। যখনই আপনার ক্লিক করে তখনই আপনার কী হয়, ডিভাইসটা অ্যাটাকের সম্মুখীন হয়। আরেকটা অ্যাটাক হলো ফিশিংয়ের মতোই, যেটা হলো ফিশিং, যেটা ভয়েসে হয়, মানে আপনাকে কল করে, হয়তো ডিরেক্ট কল হইতে পারে বা মেসেঞ্জারে কল হইতে পারে, হোয়াটসঅ্যাপে কল হইতে পারে, কল দিয়ে। এখন যেটা বেশি হচ্ছে, হোয়াটসঅ্যাপে আমাদের মাঝে মধ্যে দেখা যায় যে বিদেশি কোনো নাম্বার থেকে আমাদেরকে জব অফার করে, বলে যে এই কাজটা করে দেন, আপনাকে 500 টাকা ডেইলি কাজ দিব, এরকম একটা অফার আসে, ভয়েসে কল দিব। তো এই ধরনের অ্যাটাকগুলো ভয়েসের মাধ্যমে হতে পারে। এটা কি হয়, ইনপারসনেশন। এটা কি করে, ছদ্মবেশ ধরে, তারা ছদ্মবেশ ধরে, কোনো বড় কোম্পানির একটা ছদ্মবেশ ধরে, তারপরে তারা আমাদের ওটিপি টার্গেট করে, আমাদেরকে বলে যে আপনার ওটিপিটা শেয়ার করে। এদেরকে থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আমরা ফেক মেসেজগুলো কীভাবে বুঝতে পারবো এগুলো ফেক? এগুলা থেকে বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে
সেন্ডারকে চেক করতে হবে আসলে কে আমাকে মেসেজটা সেন্ড করেছে, সে কি আসলে ভ্যালিড পারসন, তা আমাদেরকে প্রথমে চেক করতে হবে। তারপরে একটু আগে আমি যেটা দেখাইছি যে লিঙ্কটা হলো সাসপিসিয়াস, লিঙ্কের মধ্যে কি আছে, ভুল আছে, লিঙ্কটা কারেক্ট না, সাসপিসিয়াস লিঙ্কটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে আর্জেন্সি আছে কিনা, যে আমাকে মেসেজটা দিচ্ছে তার মধ্যে কোনো আর্জেন্সি আছে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখেন সাইবার বুলিং, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। সাইবার বুলিং হলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত অ্যাভয়েড করতে হবে। কেউ আমাকে অনলাইনে খারাপ কিছু বলতেছে, আমি প্রথমে তাকে অ্যাভয়েড করবো। এখন যদি সে সীমার বাইরে কিছু বলে তাহলে প্রথমে ব্লক করে দিব। ব্লক করার পরেও যদি সে কোনোভাবে অন্য কোনোভাবে আমাদের করে, তাহলে আমি হয়তো স্কুল প্রতিষ্ঠানে রিপোর্ট করব, অথবা আমার বাবা মায়ের কাছে রিপোর্ট করবো যে এই অ্যাকাউন্ট থেকে এই পার্সন আমাকে কি করতেছে, বুলিং করতেছে, অথবা ফ্রেন্ডের সহযোগিতা নিব। এমনকি অবশ্যই আমরা এভিডেন্স রেখে দেবো যে এই লোক আমাকে কি করতেছে, সাইবার বুলিং করতেছে। এছাড়াও আমাদের কম্পিউটারে আরও বিভিন্ন রিস্কি অ্যাপ বা ম্যালওয়্যার চলে আসে, সেগুলো হলো ভাইরাস। ভাইরাস কি হয়, ভাইরাস আমরা যখন মোবাইলের যে ইউএসবি কেবলটা আছে এটা যদি আমরা কম্পিউটারে লাগাই, এটার মাধ্যমে আমাদের কম্পিউটারে ভাইরাস চলে আসতে পারে যদি কেউ ওই কেবলের মধ্যে, ওই ইউএসবির মধ্যে ভাইরাস আগে থেকে দিয়ে রাখে। স্পাইওয়্যার, স্পাইওয়্যার জিনিসটা কি, স্পাইওয়্যার হলো আপনার কম্পিউটারে একটা ভাইরাস ঢুকেছে, ঢোকার পরে আপনি জানেন না, কিন্তু যে ভাইরাসটা দিয়েছে সে অন্য জায়গা থেকে বসে আপনার কম্পিউটারে আপনি কি করতেছেন সবই দেখতেছে। সাপোজ আমি এখন যে কাজটা করতেছি আমি জানি না আমার এখানে কেউ স্পাই করতেছে। স্পাই মানে কি, স্পাই মানে গুপ্তচর করা, গুপ্তচর ভিত্তিক। সে কি করতেছে, আমি এটা ইউজ করতেছি, সে অন্য জায়গা থেকে সেম জিনিসটাই দেখতেছে। তার মানে আমার কোনো সিকিউরিটি থাকলো না, সবাই আমার যে হ্যাক করলো সে আমার সব ইনফরমেশনই দেখতে পারলো। আরেকটা হলো দেখেন র্যানসামওয়্যার। র্যানসামওয়্যার জিনিসটা কি, র্যানসামওয়্যার জিনিসটা হলো আপনার কম্পিউটারে যত ফাইল ফোল্ডার আছে বা আপনার মোবাইলে যত ফাইল ফোল্ডার আছে, কেউ একজন সবগুলোকে ক্র্যাক করে ফেললো বা ইনক্রিপ্ট করে ফেললো। ইনক্রিপ্ট নিয়ে আমরা আলোচনা করবো। ইনক্রিপ্ট করার পরে আপনি আর ফাইল ফোল্ডারগুলো খুলতেই পারতেছেন না, মানে আপনার জিনিস আপনি আর দেখতে পারতেছেন না। তখন সে কি করে, আপনার কাছ থেকে টাকা চায়, বলে যে আপনি আমাকে এত টাকা দেন তারপরে আপনার ফাইল ফোল্ডারগুলো আমি খুলে দিব। এটাকে বলে র্যানসামওয়্যার। এছাড়া আরও বিভিন্ন রিস্কি অ্যাপ আছে। আচ্ছা, আপনারা ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে দেখেছেন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কিছু, অনেক ডেঞ্জার আছে। এই ডেঞ্জার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। প্রথম যে ডেঞ্জার সেটা হলো ডিপফেক। ডিপফেক জিনিসটা কি, ডিপফেক জিনিসটা হলো প্রতিচ্ছবি তৈরি করা, আমার মতো আমি না কিন্তু আরেকজনকে তৈরি করা। এটা প্রতিনিয়ত হচ্ছে। এখন আমরা অনলাইনে দেখি যে মাঝে মধ্যে যে এমন একজন মানুষ কথা বলতেছে যেটা সে না, অন্য কেউ, অন্য কারো ভয়েস দিয়ে জিনিসটা বলাচ্ছে, কিন্তু ফেসটা হলো আরেকজনকে দিয়ে দিচ্ছে। তারপর হলো ভয়েস ক্লোনিং, যে আমার ভয়েসটা নিয়ে পুরোপুরি ক্লোন করে আরেকটা জায়গায় সরাসরি ইউজ করতেছে। বিশেষ করে এগুলা আমরা যখন মিউজিক তৈরি করে তারা এইসব কাজগুলো করে। বিভিন্ন মিউজিক তৈরি করার সময় অন্যের ভয়েসকে ক্লোন করে নিজেরা চালাই দেয়। তারপরে বিভিন্ন ফেক নিউজ জেনারেশন, যেমন আমি যদি আপনাদের গত 2-1 দিন আগের একটা নিউজ বলি, আমরা ফেসবুকে হঠাৎ করে দেখি যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার কি হয়েছে, মারা গিয়েছে, এরকম একটা ভুল নিউজ ছড়াই গেছে। ইন্ডিয়ার একটা হসপিটালে দেখা যাচ্ছে যে তিনি মারা গেছে, কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেনি। কিন্তু অনেকে এটা দেখে কি করছে, সাথে সাথেই শেয়ার করে দিচ্ছে। আমাদের মধ্যে অনেক মুরব্বীরা আছে, এগুলো বুঝতে পারে না, বুঝে দেখার সাথে সাথে এগুলো শেয়ার করে দেয়। তার মানে কি হচ্ছে, একটা ফেক নিউজ কি হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে জেনারেট হয়ে যাচ্ছে। অথবা এমন হতে পারে যে এখানে একটা ঘটনা ঘটছে, দুজন মানুষের মধ্যে একটা বাক বিতর্ক হয়েছে, কিন্তু কেউ একজন ফেসবুকে পোস্ট দিল যে এখানে একটা সেমিনারে আসা এত মারামারি হয়েছে যে 2জন মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেছে। এখন মানুষ কি ভাববে, এটা একটা ফেক নিউজ জেনারেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখে কি বুঝতে পারতেছেন, কারা কারা এরা? আচ্ছা, একটু মোটা হয়ে গেছি। এটা হলো আমাদের এক্স প্রাইম মিনিস্টার, আর এটা হলাম আমি। গত সপ্তাহে ওনার সাথে ইন্ডিয়াতে দেখা করে আসছি। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এখন বিশ্বাস হয় না, কিন্তু এখন যদি ফেসবুকে অন্য কেউ এরকম কিছু বানাই দিত তখন ঠিকই আপনাদের বিশ্বাস হতো। তার মানে কি করতেছে, এআই এখন এমনভাবে রিভলিউশন নিয়ে আসছে যে আপনি সত্যি কোনটা এটাই বুঝতে পারবেন না। সত্যি বোঝাটা খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে। তো সেজন্য আমাদেরকে ওয়েট করতে হবে আসলে সত্য ঘটনাটি কি। সত্য ঘটনা বোঝার আগে আমরা অযথা ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কিছু শেয়ার করবো না। আসলে কি ঘটনাটা সত্য সেটা যাচাই করে দেন আমরা শেয়ার করব। আচ্ছা, অ্যাপ পারমিশন অ্যান্ড মোবাইল ডেঞ্জার।
আচ্ছা, আমাদের মোবাইলে তো অনেক অ্যাপ্লিকেশন আছে। মনে করেন আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইট নেই, ফ্ল্যাশ লাইট তো সবার মোবাইলে থাকে, তাই না? মনে করেন আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইট নেই, এখন আপনি প্লে স্টোর থেকে একটা ফ্ল্যাশ লাইট নামাবেন, নামানোর সময় বলে যে আপনি আপনার লোকেশন পারমিশনটা দেন। আচ্ছা, ফ্ল্যাশ লাইট চালাইতে কি লোকেশনের দরকার আছে? ফ্ল্যাশ লাইট চালাইতে লোকেশনের দরকার নেই। তারপর মনে করেন আপনি একটা গেম ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে, এখন গেম আপনাকে বলতেছে যে কি আপনার ভয়েস পারমিশনটা দেন, অথচ আপনি ওই গেম খেলার জন্য কোনো কথা বলা লাগে না। তার মানে কি আপনার কাছে এই পারমিশনগুলো কেন চাচ্ছে? যে পারমিশনগুলো তার প্রয়োজনই নেই। তার মানে এটার মধ্যে কোনো ঝামেলা আছে। যে পারমিশনটা আমার দেওয়ারই ওর দরকারই নেই, সেই পারমিশনটা আমার থেকে কেন চাইবে? আমরা যদি এখন আমাদের কিছু অ্যাপ্লিকেশন যদি অ্যাপ পারমিশনে যাই, দেখবো যে সাপোজ মেসেঞ্জারে দেখবো যে আমাদের ক্যামেরা পারমিশন দেওয়া আছে, ভয়েস পারমিশন দেওয়া আছে, তারপরে হলো গিয়ে কন্ট্যাক্টের পারমিশন দেওয়া আছে, গ্যালারির পারমিশন দেওয়া আছে, সবই দেওয়া আছে। মানে কি আপনি একটা ছবি তুলতেছেন, সাথে সাথে ফেসবুক মেসেঞ্জার জানে আপনি কি তুলছেন। তার মানে আপনার সিকিউরিটিটা কোথায়, বুঝতে পারছেন? তো তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আমাদের এই অ্যাপ পারমিশনটা সেটিংসটা দেখতে হবে, আমি আসলে কোন কোন অ্যাপকে কি পারমিশন দিয়ে রেখেছি। এখনকার দুনিয়াটা আসলে বেশি ক্রিটিক্যাল, যেটা হচ্ছে যে আপনি আপনার মোবাইলটা আপনার বাসায় রেখে দিচ্ছেন, কেউ একজন অপর প্রান্ত থেকে আপনার বাসার ছবি তুলতেছে অনবরত। এই জিনিসগুলো আসলে আগে ছিল না, এখন এটা এআই আসার পরে এগুলো অনেক ইজি হয়ে গেছে। আপনি জানেন না আপনার ভয়েস অটোমেটিক্যালি অন্য জায়গা থেকে কেউ অনবরত শুনতেছে। তো এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? ওভার পারমিটেড অ্যাপসগুলো, যেসব অ্যাপসের মধ্যে পারমিশনগুলো, ক্যামেরা পারমিশন, ভয়েস পারমিশন যেগুলোর দরকার নাই, ওগুলো চেক করে আমাদের মোবাইল থেকে বন্ধ করে দিতে হবে। যেসবগুলোর ফ্ল্যাশ লাইট দরকার নাই, ক্যামেরা দরকার নাই, তারপর লোকেশন দরকার নাই। লোকেশন কিসের দরকার হয়? লোকেশন দরকার হয় গুগল ম্যাপের, অথবা অন্য কিছু সফটওয়্যারের লোকেশন দরকার হয়। সব সফটওয়্যারের লোকেশন দরকার হয় না। এই অ্যাপ পারমিশনগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি এই শব্দটা নিয়ে কেউ পরিচিত আছেন? ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, মনে করেন আমরা এখন ইন্টারনেটে কানেক্ট হইলাম, আমাদের কথাগুলো আমি এখন এখান থেকে আমেরিকাতে কল দিব, আমার যে অথবা একটা মেসেজ পাঠাবো, ওই মেসেজটা কিসের মাধ্যমে যাবে? ইন্টারনেটের মাধ্যমে যাবে, তাই তো? ইন্টারনেটের মাধ্যমে যখন যাবে, সেটা একটা নেটওয়ার্কের মাধ্যমে যখন চলে যাবে, সেই মেসেজটা সবাই চাইলে দেখতে পারে, মাঝখান থেকে সবাই চাইলে দেখতে পারে। এখন আমরা কি এটা চাই? আমার একটা ফ্রেন্ডকে আমি আমেরিকাতে মেসেজটা পাঠাইলাম, মাঝখানে সবাই দেখুক কি পাঠাইছি, এটা কি হওয়া উচিত? তো এটা না হওয়ার জন্য একটা অ্যালগোরিদম আছে, সেটা হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি করে? আমাদের মেসেজটাকে এনক্রিপ্ট করে ফেলে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখেন আমি এখানে লিখতেছি সেট আপ আ বোম, মানে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলতেছে যে কি তুমি গাজাতে একটা বোম সেট করো, ঠিক আছে? আমি এখানে একটা আমাদের একটা কি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7। এখন আমি যখন ইনক্রিপ্ট করতেছি, দেখো এই যে মেসেজটা আমি যেটা প্রথমে লিখছি সেট আপ আ বোম, এই মেসেজটা কি পড়া যায়? পড়া যায় না। কিন্তু এই যে ইনক্রিপ্ট করার পরে যে মেসেজটা হয়েছে, এই মেসেজটা কি পড়া যায়? এই মেসেজটা পড়া যায় না। তার মানে মানুষ যদি মাঝখান থেকে এই মেসেজটা পেয়েও যায়, সে পড়তে পারবে না। তাহলে কি করলো? ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই অরিজিনাল মেসেজটাকে ইনক্রিপ্ট করে পাঠাইলো। নেতানিয়াহু কি করলো? তার সেই সেম সিক্রেট কিটা ইউজ করলো, 1 2 3 4 5 6 7 8 এই সিক্রেট কি ইউজ করলো, আর তার যে ইন্টারনেটের মাধ্যমে যে এনক্রিপ্টেড মেসেজটা আসলো সে এখানে দিয়ে দিল। তাহলে কি হচ্ছে? যে আমি অরিজিনাল মেসেজটা পেয়ে গেছি না, সেটা এবং পাইছি। তাহলে মাঝখান থেকে কেউ যে ফেক এনক্রিপ্টেড মেসেজটা কেউ কি দেখতে পারছে, বুঝতে পারছে আসলে কি পাঠাইছি? কেউ বুঝে না। তাহলে আমাদের ইন্টারনেটটা এভাবেই কাজ করে। আমরা যখন একটা মেসেজ পাঠাই এখান থেকে, মাঝখান থেকে নেটওয়ার্ক থেকে কেউ যদি মেসেজটা নিয়েও ফেলে, সেই মেসেজটা আসলে সে বুঝতে পারবে না, কারণ মেসেজটা এলোমেলোভাবে সাজানো হয়েছে। এটাকে বলে সাইফার টেক্সট, এটাকে বলে এনক্রিপশন অ্যালগরিদম।
এটা দেখানোর একটা কারণ আছে, কারণ আমাদের নেক্সট টপিকটা এটার উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, তোমরা কি HTTP বা HTTPS এই টার্মগুলোর সাথে পরিচিত আছো? তোমাদের বইতে HTTP সম্বন্ধে পড়ানো হয় নাই? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা পড়ানো হয়েছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। আচ্ছা, আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি সেখানে প্রথমে থাকে কি http/www.google.com অথবা https/www.google.com। এর থাকার কারণ কি? মূলত হলো এখানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হলো এস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। এখানে আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করব এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবো যে কোন সাইটটা আমরা ভিজিট করতেছি, HTTP অথবা HTTPS। আমি যদি এখানে যাই, আচ্ছা এখানে দেখো তো এখানে কি দেওয়া আছে। এখানে দেখো এখানে কি দেওয়া আছে, নট সিকিউর। কি বলা হচ্ছে এই কর্নারটাতে? সবাই খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে? নট সিকিউর। মানে কি, আমি যদি এই ওয়েবসাইটে কোনো ধরনের কাজ করি সেই মেসেজটা কখনোই ওই একটু আগে যে সাইবার টেক্সট দেখাচ্ছি ওই সাইবার টেক্সটে কনভার্ট হবে না। সব মেসেজগুলোই কি হবে? প্লেন টেক্সটেই থাকবে, মেসেজগুলো সাইবার টেক্সটে পরিণত হবে না। তার মানে আমি এখান থেকে যত পাসওয়ার্ড দিব, যত কাজই করব, সব মানুষ এটা দেখতে পাবে। আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, সবাই দেখবে। আমি কাউকে মেসেজ পাঠাচ্ছি, ওই মেসেজটা সবাই দেখতে পাবে। কিন্তু আমি যদি এমন একটা সিকিউর সাইটে যাই যেটাতে দেখো এখানে কি বলা আছে যে তোমার এই যে এখানে দেখো HTTPS, একদম পাশে খেয়াল করো এখানে কি দেওয়া আছে? HTTPS। তার মানে কি এখানে কি ওই যে একটু আগে আমরা এখানে দেখেছিলাম যে নট সিকিউর পেজ, এটাকে কি বলতেছে? নট সিকিউর। এটাকে কি সেটা বলতেছে যে নট সিকিউর? এখানে বলতেছে না, কারণ এটার মধ্যে সিকিউরিটি অ্যাড করা আছে, অ্যাড করা আছে। আর এই যে পেজটা আমরা ভিজিট করলাম এটার মধ্যে সিকিউরিটিটা অ্যাড করা নাই। তার মানে এখানে শুধুমাত্র HTTP অ্যাড করা আছে। এটা নিয়ে আমরা একটা আচ্ছা যেটা বলতেছিলাম, তার মানে আমরা কোন ওয়েবসাইটগুলো ভিজিট করব যেগুলাতে HTTPS আছে, যেগুলাতে HTTP আছে সেগুলো আমরা কখনোই ভিজিট করব না, কারণ সেখানে আমাদের ডেটা সিকিউর না। আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন এটা একটা আমাদের নেটওয়ার্ক মনিটরিং টুল, যে আমরা এখান থেকে যত কথাই বলতেছি সেই কথাগুলা মানে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে সব কথাই ওয়েবে চলে যায়, মানে আমাদের বাতাসের মধ্যে চলে যায় ইন্টারনেটে। এখন এই চলে যায় ইন্টারনেটের মধ্যে থেকে কেউ চাইলে এই মেসেজগুলোকে হ্যাকার কি করতে পারে? নিয়ে যেতে পারে। এখন চলেন আমরা একটু হ্যাকিং করি। হ্যাকিং করতে কেমন লাগে নাকি? হ্যাকিং করার ইচ্ছা আছে কারো? চলেন আমরা একটু হ্যাকিং করি। দেখেন এই যে একটু আগে আমি যে পেজটা দেখাইছি এখানে একটা লগ ইন ইনফরমেশন আছে, যেখানে কি দিতে হবে? ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর লগ ইন করতে হবে। ইউজার নেম অবশ্যই টেস্ট ইউজ করতে হবে, পাসওয়ার্ড টেস্ট ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই যে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি এটা যে নেটওয়ার্কের মধ্যে যাবে, ওই মেসেজটা কি আসলে অন্য কেউ দেখতে পারবে কি না সেটা আমরা চেক করব। চলেন আমরা আমাদের যে নেটওয়ার্ক স্ক্যানার আছে সে কি করে? আমাদের নেটওয়ার্কটাকে স্ক্যান করে। এখানকার কথা যদি আমরা চিন্তা করি, এখানে যতজন মানুষ আছে সবাই যদি সেম ওয়াইফাই ইউজ করে, এই যে এই এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন। মনে করেন আপনি একটা অফিস রুমে বসে আছেন, অথবা আপনি একটা রেস্টুরেন্টে বসে আছেন, অথবা আপনি এমন একটা জায়গায় বসে আছেন যেখানে একটা পাবলিক ওয়াইফাই আছে। ওয়াইফাই সবাই সেম ওয়াইফাইটা ইউজ করতেছে, ঠিক আছে? এই যে দেখেন সবাই একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। এখন দেখেন এখানে একজন হ্যাকার বসে আছে, এই যে হ্যাকার, খেয়াল করেন সবাই তার নিজের মতো নিজেদের সাথে অন্যান্য মানুষের সাথে চ্যাটিং করতেছে, কেউ ফেসবুকে করতেছে, কেউ অন্যান্য মেসেজিং করতেছে। হ্যাকার কি করতেছে? এই ওয়াইফাই থেকে সবগুলা মেসেজ দেখেন রাউটারের কাছে যাচ্ছে, সেখান থেকে ডেটাগুলা বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে। সে এখান থেকে এই রাউটারটাকে মনিটর করতেছে, সবার মেসেজ সে কি করবে? চেক করে করে দেখবে, সার্চ করে দেখবে যে কোন মেসেজ এর মধ্যে কোন মেসেজগুলো সে
পড়তে পারে, এটা হলো তার ডেস্টিনেশন। এখন দেখেন আমরা যদি এই হ্যাকারের মতো সেম কাজটা করি, যেটা হচ্ছে এখানে দেখেন আমরা সেমভাবে মনে করুন একটা সিম নেটওয়ার্কে একটা রেস্টুরেন্টে বসে আছি, আমি লগ ইন করতেছি, আমি অবুঝ মানুষ, এত সিকিউরিটি বুঝি না, HTTP একটা সাইটে গিয়ে আমি লগ ইন করে ফেলতেছি, আর আপনারা সবাই বুঝদার মানুষ, সবাই সিকিউর সাইটে আছে, ঠিক আছে। এখন দেখেন আমার এই যে হ্যাকার যেটা কি করতেছে, হ্যাকার তার মেশিনটা রান করে দিচ্ছে ওয়াইফাইয়ের মধ্যে, ঠিক আছে। তারপরে আমি শুধু স্পেসিফিক ওই যে একটু আগে সে মেসেজটা লগ ইনটা করছে সেই জিনিসটা আমি দেখতে যাচ্ছি। দেখেন এই যে এখানে আমি একটু আগে কি করলাম, লগ ইন করতে চাইলাম, কোথায় ইউজার ইনফো ডট পিএইচপি, রিকোয়েস্টটা কি টাইপ, HTTP না HTTPS, HTTP মেসেজ দেখে আমি এখন এই জিনিসটা পড়তে পারবো, অন্য মেসেজ হলে আমি এই জিনিসটা পড়তে পারতাম না। দেখেন এই যে আমি একটু আগে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিছি, এটা কি এখানে দেখা যাচ্ছে? খেয়াল করেন, ইউজার নেম ইকুয়াল টু টেস্ট অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু টেস্ট। এখন আমি যে একটু আগে লগ ইন করলাম, ওই মানুষটা মনে করেন আমি না, অন্য কেউ, সে এরকম একটা সাইটে লগ ইন করলো, আর হ্যাকার কি করলো, বসে বসে স্ক্যানারটা চালাইলো। তাহলে কি হলো, আমি যে পাসওয়ার্ডটা দিলাম, হ্যাকার এটা এই পাসওয়ার্ডটা পেয়ে গেল, বা আমার যত ডেটা আছে সব ডেটা সে এখান থেকে সে দেখতে পারবে। তার মানে কি আমাদেরকে কি করা উচিত, HTTP সাইট ভিজিট করা উচিত। এখন যদি আমরা অন্য একটা মেসেজে যাই, এখান থেকে কিছু পড়া যায়, এখান থেকে কিছু পড়া যাচ্ছে, মানে আমরা পড়ে কিছু বুঝতে পারবো। তার মানে এই যে আমি আরো অন্যান্য সাইটগুলো ভিজিট করছি না, এখানে এই যে গুগল ড্রাইভ, এখান থেকে তো ডাটা আসতেছে যাচ্ছে, এখান থেকে যে ডাটা আসতেছে যাইতেছে, এই মেসেজগুলো তো হ্যাকার পাবে না, হ্যাকার এই মেসেজগুলো পাচ্ছে, কিন্তু সে পেলেও কোনো লাভ নাই, কারণ মেসেজটা কি দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, সে এটা দিয়ে কোনো কাজ করতে পারবে না। কিন্তু একটু আগে আমি যেটা দেখলাম, আমি একটা HTTP সাইট ভিজিট করছি, সে সাইট ভিজিট করার পরে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি একদম এক্সাক্ট সেই সেম পাসওয়ার্ডটাই কি করতেছে, আমাকে হ্যাকার কি করছে, স্ক্যান করে বাইর করে পেয়ে গেছে। তাহলে আমাদেরকে কি HTTP ভিজিট করা উচিত? আসেন আমরা নেক্সট আগাই। আচ্ছা, আমরা কি কি টেকনিক ইউজ করব অনলাইন সেফটির জন্য, কি কি টুলস ইউজ করব, কি কি টেকনিক্স ইউজ করব। প্রথমত যে জিনিসটা করব সেটা হলো স্ট্রং পাসওয়ার্ড। সবাই স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবে। একটু পর এক্সাম্পল দেখাচ্ছি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, কেউ কি জানেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি জানেন? আচ্ছা, একটু পরে দেখাচ্ছি। অ্যান্টিভাইরাস, আমাদের কম্পিউটারের মধ্যে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে রাখবো। তারপরে হলো প্রাইভেসি সেটিংস, সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাপ্লিকেশন বলেন, যত কিছু আছে সব কিছুর আমরা প্রাইভেসি সেটিংস চেক করব। স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? পাসওয়ার্ড অবশ্যই কি হইতে হবে, লং হইতে হবে। এই যে দেখেন এখানে পাসওয়ার্ড দেখানো আছে 1 2 3 4 5 6 এরকম কিছু, এটা হলো দুর্বল পাসওয়ার্ড। আর স্ট্রং পাসওয়ার্ড কি অনেক বড়। তারপরে দেখেন পাসওয়ার্ডটা অবশ্যই কমপ্লেক্স হইতে হবে, মানে কি ওই পাসওয়ার্ডের মধ্যে আপনার ইয়া থাকতে হবে, ABCD থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার যেমন #, নাম্বার থাকতে হবে, সব কিছু মিলাইয়ে একটা মিক্স পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপরে অবশ্যই ইউনিক হইতে হবে, পাসওয়ার্ডটা যেন কেউ গেস না করতে পারে, গেস করতে পারলে সে আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা দেখেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমার নামই দিচ্ছি রাকিব, সরি 1 2 3, ঠিক আছে। এই যে রাকিব 1 2 3 এই পাসওয়ার্ডটা কোনো হ্যাকার ব্রেক করতে কত সময় নেবে? কত সময় নেবে বলেন তো? দেখা যাচ্ছে না কেউ, নাকি সবাই ঘুমাচ্ছেন? এই যে আমি যে পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটা একজন হ্যাকার ব্রেক করতে মাত্র 16 সেকেন্ড সময় নেবে। কত সেকেন্ড? তাহলে এরকম পাসওয়ার্ড আমার ইউজ করা উচিত। এখন আমি যদি এরকম পাসওয়ার্ড ইউজ করি,
সাপোজ এরকম একটা পাসওয়ার্ড ইউজ করলাম, ওই পাসওয়ার্ড ক্র্যাক করতে কত মাস সময় লাগবে? 6 মাস কি একজন ব্যক্তি একজনের পিছনে পড়ে থাকবে একটা পাসওয়ার্ড ব্রেক করার জন্য? তাহলে আমাদেরকে কি করতে হবে? পাসওয়ার্ড স্ট্রং করতে হবে। এখন আমি এখানে আন্দাজে অনেক কিছু দিছি, অবশ্যই আমরা এমনভাবে পাসওয়ার্ডটা তৈরি করব যেটা আমাদের যেন আমাদের মনে থাকে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের পাসওয়ার্ডের মধ্যে রাখতে হবে স্ট্রং, তারপরে কমপ্লেক্সিটি রাখতে হবে, তারপর ইউনিক হতে হবে। তারপরে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন সবাই বুঝেন, পাসওয়ার্ড সবাই পেয়ে যেতে পারে। আপনার পাসওয়ার্ড মনে করেন আপনি আপনার ছেলেকে ব্যাংকে টাকা ওঠানোর জন্য বলছেন বা আপনার মোবাইলটাই দিয়েছেন, কিন্তু আপনি গেম খেলার জন্য দিয়েছেন, আপনার ছেলেকে বলেন না ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য বলেন না, কিন্তু সে আপনার পাসওয়ার্ড জানে, সেজন্য সে লগ ইন করে ফেললো। তাহলে কি আপনার আসলে কি আপনি সেফ থাকলেন? সেফ তো থাকলেন না। তাহলে কি করতে হবে? আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন রাখতে হবে। মানে কি আপনি পাসওয়ার্ড জেনে গেছেন, সমস্যা নাই, তারপরেও সে লগ ইন করতে পারবে না। আপনাকে হয়তো মোবাইলে যখন আপনি লগ ইন করবেন, আপনার আরেকটা মোবাইলে মেসেজ যাবে যে আপনি আপনার এই অ্যাকাউন্টে এখন লগ ইন করতে চাচ্ছেন, অথবা আপনার মেইলে একটা মেইল যাবে, অথবা আপনার মোবাইলে একটা কল আসবে যে আপনি আপনার অ্যাকাউন্টে এখন লগ ইন করতে চাচ্ছেন। সাপোজ এটা মাঝে মধ্যে বিকাশের ক্ষেত্রে হয়, আমরা যখন পিন দেই, পিন দেওয়ার পরেও আমাদের কাছে কি একটা আসে, একটা কোড আসে, পিন দেওয়ার পরেও একটা কোড দেওয়ার পরে তারপর আমাদের টাকা ট্রান্সফার হয়। তার মানে কি আমাদের অথেন্টিকেশন শুধুমাত্র পাসওয়ার্ডের মধ্যে থাকলে হবে না, আমাদেরকে টু ফ্যাক্টর মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন তৈরি করতে হবে। এখানে দেখেন, এটা আমি একটা গুগলের অ্যাকাউন্ট সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে শুনে যাওয়ার পরে আসলে কেউ সেটিংস ঠিক করে না। কারণ হলো সেটিংস কোথায় ঠিক করবো সেটা আমরা জানি, সেটা আমাদের একটা ওভারভিউ দিলাম। তো আমরা একটা গুগল অ্যাকাউন্টে যাব, গুগল অ্যাকাউন্টের ম্যানেজারে গেলে দেখবেন আমাদের অনেক ইনফরমেশন এখানে আছে। সেখানে দেখেন কোথায় আমরা 2 স্টেপ ভেরিফিকেশন সেট করব, মানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, কোথায় কীভাবে পাসওয়ার্ড দিব, তারপর পাসওয়ার্ড কি ইউজ করব, এগুলো সব দেওয়া আছে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান, সেটা হলো আপনার একটা জিমেল, সেই জিমেলটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। মনে করেন আমার একটা জিমেল আমার মোবাইলেও লগ ইন করা আছে, আমার এখানেও লগ ইন, ল্যাপটপে লগ ইন করা আছে, কিন্তু অন্য কোথাও কি লগ ইন করা আছে কিনা সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো, কোন কোন ডিভাইসটা এখানে লগ ইন করা আছে। এখানে এটা যদি আমরা গুগলের মধ্যে ঢুকি, জিমেল অ্যাকাউন্টের মধ্যে ঢুকি, তাহলে এই সেটিংসটা পেয়ে যাবো। আচ্ছা, এখন তো ধরেন আমাদের অ্যাকাউন্টের অভাব নাই, ফেসবুক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, নগদ, রকেট, স্কুলের অ্যাকাউন্ট, এত অ্যাকাউন্ট, এত পাসওয়ার্ড কেমনি মনে রাখি? এত কঠিন পাসওয়ার্ড বানাইলাম, মনে রাখার তো কোনো উপায় নাই। পাসওয়ার্ড কঠিন বানাচ্ছি, 2 দিন পরে ভুলে যাচ্ছে। লাভটা কি হচ্ছে? খাতায় লিখে রাখতেছি, মোবাইলে ছবি তুলে রাখতেছি, লাভ তো নাই। একই কথা হইল, খাতায় লিখে রাখলে অন্য কেউ দেখে ফেলতেছে, ছবি রাখলে ছবিও অন্য কেউ দেখে ফেলতেছে। তাহলে আমার পাসওয়ার্ড স্ট্রং করেও লাভ হচ্ছে না, আমি এটাকে সম্মুখীন হচ্ছি। সেজন্য আমাদেরকে পাসওয়ার্ড ম্যানেজ করতে হবে। পাসওয়ার্ড ম্যানেজ করার জন্য আমাদের ডিজিটাল ভল্ট আছে, অনেকগুলো ডিজিটাল ভল্ট আছে, যেমন ড্যাশ লাইন আছে, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। এখন আমাদের তো এত টাকা দিয়ে কেনার সামর্থ্য না, বা স্টুডেন্টরা, বিশেষ করে আমি এটা বলতেছি গার্জিয়ানদের জন্য, যারা টিচার আছেন তাদের জন্য, তাদের অনেক অ্যাকাউন্ট আছে, তারা কি করবেন, তারা একটা মানে অ্যাকাউন্ট মনে রাখার জন্য একটা ফ্রেজ তৈরি করবেন। যেমন আপনার স্কুলের কয়েকটা লেটার হইতে পারে, আপনার বার্থডেতে কিছু আনতে পারেন, স্কুলের নাম থেকে, বার্থডে থেকে, আপনার নাম থেকে, আপনার এজ থেকে একটা মিক্সিং করে এমন একটা জিনিস বানাইতে পারেন যেটা আপনার সবসময় মনে থাকে। যেমন আমরা ছোটোবেলায় নিউটনের সূত্র টুত্র এগুলো মনে থাকতো না, এই জন্য আমরা এরকম সিস্টেমেটিক ওয়েতে এগুলা মনে রাখার ট্রাই করতাম, সে ওয়েতে মনে রাখতে পারবেন। আর যাদের বেশি পাসওয়ার্ড বা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট বেশি, তারা অবশ্যই টাকা দিয়ে কিনে নেবেন। সেগুলো হলো যেটা হইতে পারে ড্যাশ লাইন একটা হইতে পারে, আমি আপনাদেরকে জাস্ট ভিজুয়ালাইজেশনটা দেখা দিচ্ছি। এই যে এখানে আপনার কি করতে পারেন, আপনার পাসওয়ার্ডগুলো সিকিউর করে রাখতে পারেন, সিকিউর বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। এরকম অনেকগুলো সাইট আছে যেগুলো টাকা দিয়ে লিখতে হয়, যেখানে আপনার পাসওয়ার্ডগুলো সেভ রাখবে ওরা। আচ্ছা, এখানে কি মেয়েদের সিকিউরিটি দরকার? ছেলেদের মনে হয় সিকিউরিটি দরকার নেই না? ছেলেরা অনবরত কথা বলে যাচ্ছে, কুইজে কিন্তু প্রত্যেকটা ছেলেই জিতছে এখন পর্যন্ত, মেয়েই জিতছে এখন পর্যন্ত না? ছেলেরা কি হেরেই যাবে?
বুঝতে পারতেছি না। আচ্ছা, আমাদের ডিভাইসগুলো সিকিউর করার জন্য অবশ্যই আমরা যেটা বলছি, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তারপর বায়োমেট্রিক অথেন্টিকেশন দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড আমাদের ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা বুঝে যায় কী পাসওয়ার্ড দিচ্ছে। সেজন্য আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ফেস লক দিতে হবে। এগুলো দিয়ে আমাদের ডিভাইসগুলোকে সেভ রাখতে হবে। আপনার পাসওয়ার্ড কেউ পায় গেলো, কিন্তু ফিঙ্গার তো কেউ পাবে না। আপনার অ্যাকাউন্ট খুলতে হলে ফিঙ্গার দিয়েই খুলতে হবে। সেজন্য ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস স্ক্যান দিয়ে খুলতে পারেন, অথবা ভয়েস দিয়েও খুলতে পারেন। সফটওয়্যার আপডেটস অ্যান্ড অ্যান্টিভাইরাস। সাপোজ এখন অনেকেই উইন্ডোজ 10 ইউজ করে, স্কুলে বা যে কোনো জায়গায় উইন্ডোজ 10, উইন্ডোজ 9, কিন্তু এখন কি করছে, উইন্ডোজ কোম্পানি উইন্ডোজ 10 বন্ধই করে দিচ্ছে, এখন চলতেছে উইন্ডোজ 11। তার মানে কি, আমি যদি উইন্ডোজ 10 ইউজ করি আমার অ্যাটাক হওয়ার সম্মুখীন বেশি। তার মানে আমাকে সবসময় মোবাইল ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, সবসময় সফটওয়্যারগুলো আপডেট রাখতে হবে। তারপরে কম্পিউটারের মধ্যে আমাদেরকে অ্যান্টিভাইরাস দিতে হবে, ফায়ারওয়াল দিতে হবে, এমনকি নেটওয়ার্কে সিকিউরিটি ইনশিওর করতে হবে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হোম অ্যাসিস্ট্যান্ট ভালনারেবিলিটিস। আমরা এখন মূলত আসলে একটু ডিজিটাল হচ্ছি। বাসায় মোটামুটি সবাই একটু সিসি ক্যামেরা লাগানো ট্রাই করতেছে সিকিউর রাখার জন্য। তারপরে গুগল টিভি চালাচ্ছি, গুগল টিভিকে বলতেছি হেই সিরি, হেই অ্যালেক্সা, এগুলো বলার সাথে সাথে আমরা যেটা বলতেছি সেই অনুযায়ী টিভিতে রান হয়েছে, বলতেছি হেই অ্যালেক্সা প্লে দ্য নিউজ অফ চ্যানেল 24, আজকের নিউজটা প্লে করো। তার মানে কি, হেই অ্যালেক্সা বলার সাথে সাথে সেই মেসেজটা শুনে সে আপনাকে সার্চটা দিচ্ছে। তার মানে কি, সে অনবরতই আপনার ভয়েসটা শুনতেছে, বাসার মধ্যে যেই কথা বলতেছে, যতক্ষণ টিভি অন আছে ততক্ষণ আপনার কথাগুলো সে শুনতেছে। তারপরে সিসি ক্যামেরার কথা বলি। সিসি ক্যামেরা আমরা ইউজ করতেছি আমাদের সিকিউরিটির জন্য। এখন আমরা সিসি ক্যামেরা মনিটর করার জন্য কী করি, আমাদের মোবাইলের মধ্যে সিসি ক্যামেরার সাথে আইপি অ্যাড্রেস দিয়ে মোবাইলে কানেক্ট করে স্কুলে বসে বসে বাসার অবস্থা দেখতেছি। এখন আমার এই যে সিসি ক্যামেরার জন্য পাসওয়ার্ড সেট করলাম, সেই পাসওয়ার্ডটাই দুর্বল দিয়ে দিচ্ছি, সিসি ক্যামেরা কেউ হ্যাক করে ফেললো। তাহলে সিসি ক্যামেরা যদি কেউ হ্যাক করে ফেলে, তাহলে সিকিউরিটি হইলো না আনসিকিউরিটি আরও বেশি হইলো? আপনার বাসার মধ্যে কি হইতেছে কনসিস্টেন্টলি অন্য কেউ দেখতেছে। তারপরে আমাদের রাউটারের সেটিংসগুলো ঠিক রাখতে হবে। তার মানে আমরা যে হোমের মধ্যে যে সকল ডিজিটাল ডিভাইসগুলো নিয়ে আসতেছি, বিশেষ করে আমাদের রোবোটিক্সে দেখেছিলাম আইওটি ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো যে আমরা আস্তে আস্তে আমাদের হোম সেফটির জন্য নিয়ে আসতেছি, এই জিনিসগুলোকে নিয়ে আসার সাথে সাথে আমাদের এগুলো কীভাবে সিকিউরিটি রাখতে হবে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করব? সোশ্যাল মিডিয়া তো এখন দেখা যাচ্ছে যে আমরা ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতেছি। তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য কিছু টেকনিক আমি এখানে শেয়ার করতেছি। আরও অনেক টেকনিক আছে। আমাদেরকে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, আমি যে পোস্টটা দিচ্ছি এই পোস্টটা আসলে কারা কারা দেখা উচিত। সবাই তো দেখা উচিত না। আমি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টটা এমন মানুষকে আমার ফ্রেন্ড লিস্টে রাখবো যারা আমার পোস্ট দেখে নেগেটিভ কিছু তৈরি করতে না পারে। তাহলে ফ্রেন্ড লিস্টে ওরকম মানুষই রাখতে হবে যেখানে আমার পোস্টটা দেখার মতো অবস্থা আছে। তারপরে আমার লোকেশন শেয়ার করা, কোন কোন মানুষগুলো আজকে আমি টাঙ্গাইলে আসছি এই জিনিসটা জানলে আমার কোনো সমস্যা নেই। তাহলে ওই সব মানুষগুলোকে আমাকে ফেসবুক শেয়ার করা বা আমার লোকেশন ওই সব মানুষকে শেয়ার করা। সবার কাছে আমি র্যান্ডমলি আমার লোকেশন শেয়ার করব না। তারপরে আমাদের একটু আগে যে বিষয়গুলো বললাম, আমাদের প্রত্যেকটা মোবাইলের মধ্যে যত অ্যাপ্লিকেশান আছে, সফটওয়্যার আছে, সবগুলা পারমিশন চেক করা। আচ্ছা, এখন যেটা বলবো কিডস অনলাইন সিকিউরিটি। বাচ্চা কাচ্চা তো সবাই আছে, আবার সবার অনেকে ছোট ভাই বোন আছে। নিজে তো সিকিউর হইলাম, নিজের ফ্যামিলিকে সিকিউর করতে হবে না? ফ্যামিলির মানুষকেও সিকিউর করতে হবে। এখন আমি তো সিকিউরভাবে একটা ব্রাউজার ভিজিট করতেছি, একটা ইউটিউবে ভিডিও দেখতেছি, ফেসবুকে রিয়েল দেখতেছি, কিন্তু আমার বাচ্চা তো এত কিছু বুঝবে না। বাচ্চা যেটা আসবে সেটাই দেখবে, তাই না? বাচ্চাকে বুঝাতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ? আমার ছোটো ভাই বোনকে বুঝাতে পারবো কোন সাইটটা ভালো কোন সাইটটা খারাপ? যে HTTP-র কথা বললাম, HTTPS-এর কথা বললাম। কিডসের সিকিউরিটি ইনশিওর করতে হবে। কিডসের সিকিউরিটি ইনশিওর করার জন্য তাদের ব্রাউজিংটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এখন ব্রাউজিং কীভাবে হ্যান্ডেল করবো বা প্রাইভেসি বা শেয়ারিং কীভাবে হ্যান্ডেল করবো, এটা হ্যান্ডেল করার জন্য অনেক সিকিউরিটি অপশান সেট করা যায়, কিন্তু আমরা তো সবাই এই সিকিউরিটি অপশান সেট করতে পারি না। সেটার জন্য আমাদের বাংলাদেশি অনেক ভাই এগুলো নিয়ে কাজ করতেছে। যেমন প্লে স্টোরে পাওয়া যায় কাহাব গার্ড, যেটা কি করে রিলস ও সাইট ব্লক করে। আপনি আপনার মোবাইলের মধ্যে প্লে স্টোর থেকে
কার্ডটা নামিয়ে নেবেন, নামানোর পরে ইনস্টল করে নিলে তখন যত বাজে সাইটগুলো আছে, বাজে লিঙ্কগুলো আছে, তারপর যেসবগুলোর মাধ্যমে আপনার মোবাইলের মধ্যে ভাইরাস আসতে পারে সেগুলো সে সব ব্লক করে দিবে। তখন আপনার বাচ্চাকে আপনি যখন মোবাইলটা দিবেন তখন আপনি সেফ থাকতে পারবেন যে সে বাজে লিঙ্কে বা বাজে সাইট ভিজিট করে আপনার মোবাইলে ভাইরাস নিয়ে আসতে পারবে না বা তার মেন্টাল হেলথও নষ্ট করবে না। তাছাড়া ইউটিউবে গেলে তো আপনি অনেক ভিডিও দেখবেন, সেগুলো কীভাবে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করার জন্য আরেকটা আছে কাহাব কিডস, এটা হলো ফর চাইল্ড অ্যান্ড প্যারেন্টস। তারা এখানে গিয়ে অনেক শিক্ষামূলক ভিডিও, অনেক বিনোদনমূলক ভিডিও দেখতে পারবে, যেটা ইউটিউবে গেলে বিনোদনমূলক ভিডিওর সাথে সাথে অনেক খারাপ ভিডিও থাকে যেগুলো শিশুর মস্তিষ্ক বিল্ডে অনেক ক্ষতিকর হিসেবে দাঁড়ায়। এই দুইটা অ্যাপস আপনারা আপনাদের বাচ্চাদের সিকিউরিটির জন্য ইউজ করতে পারেন, ইভেন বয়স্ক যারা হয়ে গেছে তাদের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা তো সাইবার রিলেটেড অনেক কিছুই শুনলাম, অনলাইন সেফটির। এখন আমাদের আশেপাশে সমাজের সব মানুষকেই সেফ রাখতে হবে, আমাদেরকে একটা সাইবার হিরো হইতে হবে। আচ্ছা, আপনাদের যাদের কাছে মোবাইল আছে সবাই একটু এই কোডটা ডায়াল করেন তো, *#62# কাইন্ডলি একটু সবাই প্লিজ, *#62#। আচ্ছা, আপনারা যখন ডায়াল করবেন তখন যে বিষয়টা দেখতে পারবেন, আপনার ওই সিম থেকে, সাপোজ এখানে এয়ারটেল সিম ইউজ করা হচ্ছে, কোন কোন মেসেজটা দেখেন এখানে দেওয়া আছে কল ফরওয়ার্ডিং। আপনার কলটা কি আপনি যার সাথে কথা বলছেন এর বাইরে কেউ শুনতেছে কিনা, ভয়েস ফরওয়ার্ডিং, তারপরে হলো গিয়ে ফ্যাক্স, SMS, প্যাকেট, এগুলো কি ফরওয়ার্ড করা আছে কিনা, মানে আপনার SMS-টা কি শুধু আপনার কাছেই আসতেছে না অন্য কারোর কাছে যাচ্ছে কিনা। তাহলে আমরা ইন্টারনেট সেভ করার সাথে সাথে আমার মোবাইল ডিভাইসের সিমের এই বিষয়গুলো সেভ রাখতে পারি। এখন যদি কল ফরওয়ার্ডিং অন করা থাকে, বাই চান্স থাকলো, তাহলে আমাদের কি করতে হবে? আমরা তখন এই কোডটা ডায়াল করব, #002#। এই জিনিসটা যখন ডায়াল করব তখন আমাদের পুরো যত ধরনের ফরওয়ার্ড করা আছে আমার কথাগুলো ফরওয়ার্ড করাগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে আমার কথাগুলো শুনবে না। এবং কি কিছুদিন পর পর সিম কোম্পানিগুলো এগুলো আবার অন করে দেয়, আপনার কথাগুলো সিম কোম্পানি শুনতে চায়, সেজন্য কিছুদিন পর পরই এই সিম কাহিনিটা করতে হবে। তারপরে দেখেন, আমরা তো অনেকেই NID কার্ডের মাল্টিপল সিম ইউজ করি। আমরা কি কখনো দেখেছি আমার NID নাম্বার দিয়ে কয়টা সিম তোলা আছে? কেউ কি দেখেছি? দেখি নাই। এটা অনেকই হয়েছে যে আমার NID কার্ড দিয়ে 5টা-6টা সিম তোলা হয়ে গেছে। এটা সাধারণত যারা সিম রেজিস্ট্রেশন করে তারাই কাজটা করে। আমার ফিঙ্গারপ্রিন্টটা রেখে দিয়ে অন্যকে আরেকটা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে। তাহলে ওই সিম দিয়ে কোনো ধরনের খারাপ কাজ হলে এর অপরাধী কার কে হবে? আমি হব, কারণ আমার NID দিয়ে এই জিনিসটা হয়েছে। তার মানে আমাকে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এটা চেক করার জন্য এই কোডটা ডায়াল করতে হবে, *16001#। এটা ডায়াল করার পরে আপনার NID কার্ডের লাস্ট 4টা ডিজিট নাম্বার দেওয়ার পরে আপনি আপনার NID কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখতে পারবেন। যদি আপনার সিম বাদে অন্য কোনো সিম থাকে, আপনি ওই অপারেটর কোম্পানির সাথে যোগাযোগ করে এটা বন্ধ করতে পারেন। আচ্ছা, যেটা আপনাদের একটা ফর্মুলা সেটা শিখাই দিই। কোনো কিছু দেখার সাথে সাথে প্রথমে চিন্তা করব, কোনো ক্লিক করার আগে চিন্তা করব, চিন্তা করার পরে তারপরে গিয়ে ক্লিক করব, দেখার সাথে সাথেই ক্লিক করব না। আচ্ছা, ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি একটা বিশাল ক্যারিয়ার। এই যে এত কিছু সিকিউরিটির বিষয় শিখালাম, এগুলা এখন আমরা কিছুদিন পর পরে দেখি আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে এত কোটি টাকা চলে গেছে বিদেশে, এই ব্যাংক থেকে এত লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। তার মানে প্রত্যেকটা জায়গায় তো সিকিউরিটির একটা বিষয় আছে। এই সিকিউরিটির বিষয়ের সাথে সাথে জব এমপ্লয়ি, আপনার মানে যেটা বলতে যাচ্ছি যে যারা সিকিউরিটি ইনশিওর করবে তাদের প্রয়োজনও বেড়ে যাচ্ছে। তো সেইখানে দেখতেছি আমাদের যেসব জব রোল ক্রিয়েট হচ্ছে, একটা হলো ইথিক্যাল হ্যাকার। আমরা তো একটু আগে হ্যাকিং করলাম, হ্যাকিং কি ভালো জিনিস? হ্যাকিং ভালো জিনিস যদি হ্যাকিংটা হয় কাউকে সেভ করার জন্য, ঠিক আছে? একটু আগে আমি হ্যাকিং করলাম না, কাদেরকে সেভ করার জন্য? আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। তার মানে আমিও হ্যাকিং করেছি, এটাকে বলে ইথিক্যাল হ্যাকিং। যে হ্যাকিংটা হবে ইথিক্সের মধ্যে থাকে, যেটা ভালো কাজ অন্যকে সেভ করার জন্য, সেটাকে বলে ইথিক্যাল হ্যাকিং। এই মার্কেটটা এখন বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এই এমপ্লয়মেন্ট। আরেকটা হলো সিকিউরিটি অ্যানালাইস্ট, বিভিন্ন কোম্পানিতে এই পোস্টও বেড়ে যাচ্ছে। আরেকটা হলো
ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট। আমরা কিছুদিন দেখি কেউ যদি মারা যায়, বিভিন্ন হত্যা হয়, তার মোবাইলগুলো একটা প্যাকেটের মধ্যে রাখা দেয় পুলিশে এটা করে। এটা দেখেছেন কেউ? কেন করে? ওই মোবাইলটা ফরেন্সিক করবে মানে কি, আপনারা তো সিআইডি দেখেছেন না, ইন্ডিয়ান সিআইডি, সে তারা কি করে, একটা মোবাইলটা প্যাকেটের মধ্যে রেখে দিয়ে ওটা ফরেন্সিক করে ওই মোবাইলে কি কি ডেটা আছে সেগুলো সব বাই করে নিয়ে আসে। সে এই রোলটাও এখন মার্কেটে চলে আসতেছে। তাহলে আপনারা যখন যদি সামনে কখনো ক্যারিয়ার করতে চান, তখন ইথিক্যাল হ্যাকিং, সিকিউরিটি অ্যানালাইজ অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক সাইটে ক্যারিয়ার করতে পারবেন। এই ছিল আমার আজকে স্লাইডে। আশা করি আপনাদের সেশনটা অনেক ভালো লেগেছে। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।